যুগের পর যুগ বঞ্চিত তিস্তা পাড়ের মানুষ পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর বুকে লাখো মানুষের জমায়েত। আমরা আন্দোলন করার একটা উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। শুকনো মৌসুমে আমাদের চর ভাসে, আমরা পানির কারণে আমরা আবাসিবাদ করতে পারি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করছে। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচিত সরকার ছাড়া নেই সমাধান, ভোট ছাড়া দেশে ফিরবে না শান্তি। যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের এই ভাগ্যের পরিবর্তন হবে না। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রুত ভোট দিয়ে রাজনীতিকদের হাতে দায়িত্ব ছড়ার আহ্বান তারেক রহমানের। সংস্কার না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো, মন্তব্য উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি, স্বজন প্রীতির প্রমাণ পেল দুদক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যা সহ কমেছে সব অপরাধ, সেনা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রমজান ও গরমে এসির তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে রাখার নির্দেশ জ্বালানি উপদেষ্টার। নজরদারিতে ব্যত্যয় পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দাদাগিরি বন্ধ না করলে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে না, জনগণের লড়াই ছাড়া আদায় হবে না পানির ন্যায্য হিস্সা। লালমনিরহাটে তিস্তা পারে দুদিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। স্লোগানে স্লোগানে উত্তাল তিস্তার পার, মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে 2 দিন ব্যাপী চলছে ভিন্ন ধর্মীয় প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখবো, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তা পাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও এক ফোঁটা পানি আনতে পারেনি, উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দুদিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানেই যেন সম্পূর্ণ বার্তা রয়েছে যে ভারতের আগ্রাসন এবং নদী শাসনের কারণে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তার অববাহিকায় যে শূন্যতা, যে চর জেগে উঠেছে, যেখানে জীবন মানের ক্ষতি হচ্ছে। আজকে সেই তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা, মানুষ। তারা বলছেন
ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তা পাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপির সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে করতে দেওয়া হবে না স্থানীয় নির্বাচন। আলাদা অনুষ্ঠানে কথা বলেন নেতারা। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই বিপ্লবে আহত ফটো সাংবাদিকদের সম্মাননা দিতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার সংগঠন। এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অন্য নেতারা। তারেক রহমান বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। এদিকে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। যদি আপনার নিয়ত সাফ থাকে, তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। কক্সবাজারে গেল 16 বছর পর এত বড় পরিসরে সমাবেশের আয়োজন করে বিএনপি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দলে দলে অংশ নেন নেতাকর্মীরা। সকল মানুষের জনজীবন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারকেও জনগণ টেনে নামাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সোমবার বনানীতে PRI কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সেমিনারে মন্তব্য করেন তিনি। বলেন, চাঁদাবাজদের চেয়ে রাজনৈতিক দলের সমঝোতা করা কঠিন। রাজনৈতিক সদিচ্ছা পণ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশ্বায়নের ফলে দেশভিত্তিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি সহ সার্বিক কারবারে যে পরিবর্তন, তার হাওয়া বাংলাদেশেও স্পষ্ট। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে আলোচনার হাট বসে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে। সোমবার উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সেমিনারে লেখক বলেন, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না মুদ্রানীতি। গতানুগতিক প্রবৃদ্ধিতে টেকসই হয় না সার্বিক উন্নয়ন। প্রবৃদ্ধির ফলে কিছু দেখা যায় যে দারিদ্র কিছু কমে গেছে, কিন্তু যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না যে দারিদ্র কমলেও যারা একটু কাছাকাছি আছেন, দারিদ্র সীমার একটু ওপরে বা একটু নিচে, তারা কিন্তু খুব নড়বড়ে অবস্থায়। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা এই পদচিহ্ন রেখে যাবো, মানে ফুটপ্রিন্ট। আমাকে দিন পলিটিশিয়ান কাছে বলে, যদি আমরা না মানি, যারা বলছে তারা বুঝতে পারবে না কারা না মানলে পারবেন না, কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে, একটা স্টাইলাইজ একটা থাকবে, না মানে আপনাদের টেনে তুলবে, আবার টেনে নামাবে। অতএব এটা একটা আপনারা একটু সাবধান থাকেন। ভালো কাজগুলো আমরা দেখে যাবো, লোকজন কনভিন্স হলে ওরাই দে উইল বি দ্য জাজ। অনেক ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স দিতে চান না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের চেয়ে রাজনৈতিক দলের সমঝোতা করা অনেক কঠিন। ভ্যাট কমিয়ে দিন, ট্যাক্স বাড়িয়ে দিন, ট্যাক্স কোথায় বাড়াবো? ব্যবসায়ী তো ট্যাক্সই দিতে চায় না। দু একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে, ওদের স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স এক্সেপশন দিয়েছে, সেখানে ট্যাক্স পাওয়ার কথা 400 কোটি টাকার মতো। রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে, কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না।
যতই কি ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেটকে পাঠান, আমি কালকে বিরাট একটা লেখা লিখেছি, কে জানি। অর্থনীতির নানা সূচকে দেশ এগিয়ে গেলেও মানসম্মত জীবন কাঠামো গড়ে ওঠেনি। তাই আগামীতে সমতা ও কল্যাণময় রাষ্ট্র তৈরির পরামর্শ দেন উপদেষ্টা। এগুলো তো অনেকটা ব্যবসায়ী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির প্রমাণ পেল দুদক। সোমবার সংস্থাটির অভিযানে তৎকালীন মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ খুঁজে পায়। একইভাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযানে মেলে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এদিন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে অনিয়মের খোঁজে দুদকের অভিযান। দুদক জানায় 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR অভিযান চালিয়ে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যা সহ কমেছে সব অপরাধ। দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে আগের তুলনায় কমে এসেছে মব জাস্টিস, চাঁদাবাজি, হত্যা। এসব অপরাধের কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেগুলোতে নজর রাখা হচ্ছে, আগামীতে আরও কমে আসবে অপরাধ। রাজধানীর মোহাম্মদপুর বনানীতে সেনা সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগের তদন্ত চলছে বলে জানানো হয়। এছাড়া বান্দরবানে অপহৃত রাবার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর তৎপরতা চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রোহিঙ্গাদের NID পাওয়া নিয়ে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। পরে কোস্ট গার্ডের সাফল্য, সক্ষমতা তুলে ধরেন মহাপরিচালক। বর্তমান সরকারের বৈষম্যহীন বাংলাদেশ ও জনকল্যাণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পেশাগত ও দক্ষতার সাথে পালন করতে সর্বদা বদ্ধপরিকর। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, যারাই মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন
কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করার বিষয়ে উপদেষ্টা বলেন, জেলেরা ভুলে মিয়ানমারে ঢুকে গেলে আটক হন। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। গত 6 মাসে দুর্নীতি অনেক কমেছে জানি এখনো সহনীয় পর্যায়ে আসেনি বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। এই দুর্নীতি আরও কমতে হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, তবে এখনও চূড়ান্ত কিছু জানাননি তিনি। পদত্যাগ ও দলে যোগ দেওয়ার বিষয়ে এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নাহিদ ইসলাম। রাতে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তথ্য উপদেষ্টা। বৈষম্যবিরোধী নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে। একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি কিংবা তার ওপরে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শীত মৌসুমে আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে 9000 মেগাওয়াট, আর গ্রীষ্ম মৌসুমে এটা বেড়ে 17 থেকে 18,000 মেগাওয়াটে পৌঁছে যায়। 8-9 হাজার মেগাওয়াটের যে পার্থক্য, এই পার্থক্যটা দুটি কারণে ঘটে। একটি কারণ হলো যে সেচের ব্যাপারে আমরা সব ব্যবস্থা নিয়েছি যাতে করে সেচের ব্যাপারে কোনো বিঘ্ন সৃষ্টি না। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6 হাজার মেগাওয়াট, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এবার বাণিজ্যের সংবাদ। আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। পাশাপাশি ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। পাশাপাশি পহেলা রমজান থেকে 28 দিন রাজধানীর 25টি স্থানে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা সম্প্রসারণে ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় 20টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু
ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল এবং ঈদে 1 কোটি পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। এদিকে পহেলা রমজান থেকে 28 দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মানে মাসের রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না। এসব পণ্য রাজধানীর 25টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। রূপান্তরিত করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। মূল আসরে মাঠে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ। একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 7 উইকেটে হারল শান্তর দল। টস জিতে ব্যাটিংয়ের শুরুটাই ভালো ছিল না শান্ত বাহিনীর। ব্যক্তিগত 6 রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়কও পারেননি রানে ফিরতে। শান্তর উইলো থেকে আসে 12 রান, তবে ইনজুরির শঙ্কা উড়িয়ে ভালো শুরু করেন সৌম্য সরকার। পরে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। হৃদয়, মুশফিক, জাকেররা পারেননি ইনিংস বড় করতে। দলীয় সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ দিকে তানজিম সাকিবের 30 ও নাসুম আহমেদের 15 রানে দলীয় 200 রানের গন্ডি পার করে বাংলাদেশ। 38 ওভার 2 বলে 202 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা চাপে ছিল পাকিস্তান শাহিনস। দ্রুতই 3 উইকেট তুলে নেন নাহিদ, মিরাজ এবং তানজিম সাকিব। কিন্তু এরপর মুবাশশির খান এবং মোহাম্মদ হারিসের ব্যাটে সহজ জয় তুলে নেয় শাহিনস।